সকালে এমন একটা কেলেঙ্কারি করে আমি আর রান্নাঘর থেকে নিজের রুমে যাইনি। আজ ছুটির দিন হওয়ায় সবাই বাসায় আছেন। আমি অল্প অল্প শাশুড়ি মা আর ভাবিকে সাহায্য করছি, কিন্তু গরমে ঘেমে একদম ঘামখুমারি হয়ে গেলাম। তাই শাশুড়ি আম্মুকে বললেন, তোমরা দুজন গোসল করে নাও, আর তানিয়া মা তুমি তাড়াতাড়ি গোসল করে ফেলো, আর আরফানকে করাতে হবে, ওকে খাওয়াতে হবে। তানিয়া ভাবি হেসে ওনার রুমে চলে গেলেন। তবে আমি রুমে কাছে এসে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, তো বাধ্য হয়ে নিজেকে সামনে ভেতরে যাবো ঠিক করলাম। কি আর হবে, শুধু জ্ঞান হারাবো, এছাড়া তো উনি আর আমাকে মেরে ফেলতে পারবেন না। আমি রুমে ঢুকে দেখলাম উনি গত রাতে সেই ফাইলগুলো নিয়ে কী যেন করছেন। দরজা হয়তো উনি খোলা রেখেছেন। আমি আস্তে আস্তে আলমারির কাছে গেলাম, এমনভাবে পা ফেলাম তাতে উনি না বুঝে আমি রুমে এসেছি। তবে শেষ রক্ষা হলো না, উনি আমার দিকে গম্ভীর চোখে তাকালেন আর আমি ভয়ে চোখ ফিরিয়ে নিলাম। আমাকে অবাক করে উনি কিছু না বলে ওনার কাজে মন দিলেন। তাই আমি একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে আমি শাড়ি হাতে নিয়ে সব খোয়ানো খুলে ওয়াশরুমের দিকে চলে এলাম। গোসল করে ভালোভাবে শাড়ি গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরোলাম, হতেই ওনার দিকে তাকালাম। উনি ওনার কাজে ব্যস্ত। ভাবলাম আজ হয়তো কিছু বলবেন না, সেটা ভেবে মনে মনে হাসলাম। তারপর আয়নার সামনে গিয়ে হাতে বালা, কানে দুল, গলায় ছোটো হার পরিয়ে নিলাম, আর একটু সেজে চুলগুলো খুলে দিয়ে পাখার নিচে দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে চুলগুলো নেড়ে চেড়ে শুকানোর চেষ্টা করলাম। আর অন্যদিকে রুদ্র ফাইল থেকে চোখ সরিয়ে নূরের দিকে তাকাতে থমকে গেল। ভেজা চুল এলোমেলোভাবে ছড়িয়ে দেওয়া, ভেজা চুলের কারণে ব্লাউজ দিয়ে একাকার। নূরের এমন রূপে দেখে রুদ্র চোখ বন্ধ করে কয়েকটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। মেয়েটার প্রতি সে দিন দিন আকর্ষণ অনুভব করছে, করাটা স্বাভাবিক, সে তার ওয়াইফ। নূর চুল নাড়াচাড়া করতে করতে হঠাৎ রুদ্রের দিকে তাকালো। রুদ্রের গভীর চোখ দূরে তার মধ্যে সীমাবদ্ধ দেখে চমকে উঠলো। রুদ্র এখন ঘোরে লাগা চোখে তাকিয়ে আছে নূরের দিকে, কিন্তু কিছু একটা মনে পড়তে সে দ্রুত উঠে নূরের কাছে গিয়ে তার হাত পিছনে আলতোভাবে চেপে ধরে বলল, বলছিলাম না যে যেখানে সেখানে বাচ্চা মনা করতে? হ্যাঁ বলেছিলাম। রুদ্রে এমন হুট করে আক্রমণে ঘাবড়ে যায় নূর, যেন মনে হলো সে জ্ঞান হারাবে। রুদ্র হয়তো সেটা বুঝতে পারলো, তাই রেগে বলল, যদি জ্ঞান হারাও তাহলে এমন অবস্থা করবো যে আর জ্ঞান ফিরে আসবে না। ওনার কথা ঝংকার আমি আর জ্ঞান হারালাম না, তবে মৃদু কাঁপছে আমার শরীর। আমার কাঁপাকাঁপি দেখে উনি বিরক্ত হয়ে বললেন, এত কাঁপছো কেন? ভালোভাবে দাঁড়াও বলছি। আমি নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলাম, তবে সফল হলাম না। এক প্রকার দুর্বল হয়ে ওনার বুকে ধরে পড়লাম, তবে জ্ঞান হারায়নি। উনি আমার এমন কাজে হতভম্ব হয়ে গেলেন। তারপর মিনমিন গলায় বললেন, একটু কাছে আসতেই তুমি জ্ঞান হারাও, আর দাদি যা বললো তা করতে গেলে তো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, নেকা। ওনার কথার মানে বুঝতে পেরে লজ্জায় আমি লাল হয়ে গেলাম, তবে দুর্বল শরীর নিয়ে ওনার বুক থেকে মাথা তুলতে পারলাম না। উনি আমাকে বললেন, দাদি আমাদের সবার গুরুজন, ওনাকে আমরা সবার সম্বন্ধে কথা বলে, তুমি যেভাবে কথা বলেছো নিশ্চয়ই উনি কষ্ট পেয়েছেন। উনি কথাগুলো ভুল বলেননি, কারণ উনি তো সেই জামানার মানুষ, তাই ওনার কথাগুলো এমন। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই তোমাকে বোঝাচ্ছি এখন, কিন্তু পরের বার যেন আর ভুল না হয়। তখন বোঝাবো না, বরং পিস্তল দিয়ে ঠুকে দেবো। এখনও চিনো না আমাকে। ওনার কথাগুলো শুনে ভয়ে আমি আরও জমে গেলাম। আসলে তো উনি ভুল কথা তো বলেনি, আমি কোনোদিনও তাদের সাথে এমন বিহেভ করতাম না। ওনার প্রতি রাগ ছিল সেটাই বের করেছিলাম। তখন উনি আমাকে এত সুন্দর করে বোঝালেন যে আমার বেশ ভালো লাগলো, তবে শেষের কথাগুলোতে কেঁপে উঠলাম। তারপর আমি আস্তে আস্তে ওনার বুকে থেকে মাথা তুলতে উনি হুট করে আমার কোমর জড়িয়ে ধরলেন। ওনার কাছে আমি বোকা বনে গেল। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতে উনি বললেন, এমন আধবেজা অবস্থায় আমার সামনে আসবে না। বলে দিলাম, ভুল কিছু হয়ে গেলে তুমি 1 মাস জ্ঞান হারিয়ে পড়ে থাকবে, বলে আমাকে ছেড়ে আবার বিছানায় বসে পড়লেন। ওনার কথা শুনে লজ্জায় আমি কুঁকড়ে গেলাম। তারপর নিজেকে পরিপাটি করে ওনার দিকে না তাকিয়ে রুম ত্যাগ করলাম। আজ অনেকদিন পর আমি আর মারিয়া ভার্সিটিতে যাচ্ছি, তাও আবার তাদের গাড়ি নিয়ে, যা আমার কাছে বিরক্তিকর, কারণ আমি সবসময় রিক্সা করে চলাচল করতে পছন্দ করি, কিন্তু শ্বশুর বাবার হুকুমে আমাদের গাড়ি করে যেতে হচ্ছে। আর মির্জা সাহেবের কথা মতো আমি কালো বোরকায় হিজাব পড়লাম। আমি আগেও পড়তাম, তবে মাঝে মাঝে। আমি ভার্সিটি আসার আগে উনি বারবার করে বলেছেন, দুষ্টামি লাফালাফি একদম করবে না। ওনার এক প্রকার হুমকি দুমকি শুনে ভার্সিটিতে যাচ্ছি। তো মিস্টার রুদ্র মির্জি, নিজের ওয়াইফকে কখন ডিভোর্স করছো? রুদ্র ব্রুকুচকে রেয়ান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আমি কেন আমার ওয়াইফকে ডিভোর্স দিতে যাবো? ও মিস্টার রুদ্র মির্জি, আমি জানি তোমাদের বিয়েটা এক মিস্টেকের কারণে হয়েছে। রুদ্র স্বাভাবিক গলায় বলে। তো রেয়ান হেসে বললেন, তো কথা হচ্ছে আমার বোন তোমাকে পাগলের মতো ভালোবাসে, আমি চাই তুমি আমার বোনকে বিয়ে করো। রেয়ানের কথা শুনে রুদ্রের চেহারা বিরক্তি ফুটিয়ে তুলে বললেন, মিস্টার রেয়ান চৌধুরী, আমি অলরেডি বিবাহিত, আমার দুটো বউ পালার ইচ্ছে কিংবা মুড কোনোটাই নেই। রেয়ান এবার চোখ মুখ শক্ত করে বললেন, তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দেবে আর আমার বোনকে বিয়ে করবে, এটাই ফাইনাল। রুদ্র বাঁকা হিসেবে বললেন, আমার লাইফের ডিসিশন কি আপনি নেবেন মিস্টার রেয়ান চৌধুরী? আর আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে তার জীবন নষ্ট করতে চাই না। রেয়ান কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, তাহলে আমাদের মাঝে একটা ডিল হয়ে যাক। রুদ্র শান্ত গলায় বললেন, কিসের ডিল? রেয়ান শান্ত আর স্বাভাবিক গলায় বললেন, তুমি যখন চাও না তোমার বর্তমান ওয়াইফকে ডিভোর্স দিয়ে জীবন নষ্ট করতে, তখন আমি একটা কথায় বলবো তুমি ডিভোর্স দিয়ে দাও ওই মেয়েটাকে, তারপর না হয় তাকে আমি বিয়ে করবো, আর তাও তুমি আমার বোনকে বিয়ে করে নাও। আমার বোনের জন্য
এতটুকু ত্যাগ আমি করতেই পারি। রুদ্র তার কথা শুনে রেগে টেবিলে থাকা গ্লাসটা নিচে ফেলে বলল, মুখ সামলে কথা বলুন মিস্টার রেয়ান চৌধুরী। ভালোভাবে কথা বলছে বলে মাথায় উঠে নাচবেন না। আমি আমার বর্তমান ওয়াইফকে নিয়ে সন্তুষ্ট আছি, আর আমি কাপুরুষ না যে নিজের ওয়াইফকে অন্য কারো হাতে তুলে দেবো এবং গেট আউট বলেই চিল্লিয়ে উঠলেন। রেয়ান অপমানে সেই জায়গা ত্যাগ করলেন এবং যেতে যেতে বললেন, আমার বোনকে তোমার বিয়ে করতে হবে। রেয়ান সব কথাই ভাবতে রাগে সারা শরীরে রাগা কাঁপছে রুদ্রর। সে কখনোই ভাবতে পারে না নূর অন্য কারো হবে সেটা। সে নূরের সাথে থাকতে থাকতে তার মায়ে পড়ে গেছে, কিন্তু রেয়ানের কথাগুলো কোনোভাবে বলতে পারছে না। তাই সেখানে থাকা কিছু জিনিসপত্র ভাঙতে শুরু করলো। সে কখনো তাদের অফিসে আসে না, তার আলাদা কাজ থাকে সবসময়, কিন্তু বাবার কথাতে আজকে বাধ্য হলো আসতে। আর আসতে রেয়ান হাজির। রুদ্র মনে মনে ভাবলো, রেয়ান যদি এমন একটা বাজে ডিল নিয়ে আবার কখনো তার কাছে আসে তখন সে নির্ঘাত ঠুকে দেবে। রেয়ান নিজে আজ গাড়ি চালিয়ে বোনের ভার্সিটির দিকে যাচ্ছে। সে কোনো সময় বোনকে আনতে যায় না, কারণ ব্যস্ততার জন্য একদম সময় পায় না, কিন্তু আজ সে ফ্রিতে, তাই বোনকে সারপ্রাইজ দিতে আসা। মনে মনে ভাবছে রুদ্র কথাগুলো, রুদ্র যা বলেছে তা একদম ঠিক, তবে রেয়ান কি করবে? বোনকে তাকে ভালোবাসে ভাবলো, পরে আবার বোঝাতে রুদ্রকে আপাতত শান্ত হোক। ভার্সিটির কাছে আসাতে সে গাড়ি বের করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো কখন তার বোন বের হবে তার জন্য, কিন্তু কিছুক্ষণ পর কিছু একটা দেখে রেয়ান থমকে যায়। কঠোর হৃদয় খেলে যায় একরাশ অনুভূতি। এই অনুভূতির সাথে তার নতুন পরিচয়। সে জানে না এই অনুভূতির নাম কি। সে দেখতে পায় তার থেকে কিছুটা দূরে দুটো মেয়ে বেলুন নিয়ে টানাটানি করছে, কিন্তু তার চোখ আটকে যায় কালো বোরকে হিসেব পড়া মেয়েটির দিকে। চেহারা দেখা যাচ্ছে, কারণ মুখে দেওয়া মাস্কটা হাতে নেওয়া। গোল গোল টাইপের গাল দুটো ঘেমে লাল হয়ে আছে, কাজলের চোখ দুটো বেশ আকর্ষণ, ঠোঁটটা অনেক গোলাপি। এতটুকু ভাবতে মেয়েটা তার কাছে এসে বলল, ভাইয়া আপনি কি আমার বেলুনগুলো রাখবেন? তবে ওই যে চুন্নি, ওর সাথে থাকা মেয়েটা ইশারা করে বলল, ওকে আবার দিতে যাবেন না, ও আপনার থেকে নিতে আসলে অবশ্যই ধমক দিয়ে বলবেন মেয়েটা আমার গাড়ির পেছনে লুকালো। মেয়েটা কণ্ঠ শুনে যেন আমি অন্য দুনিয়া হারিয়ে গেলাম। সে কি বললো সেটা আমি শুনিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। মেয়েটা খুঁজতে এলো, সেই মেয়েটা যাকে সে চুন্নি বলে সম্বোধন করেছে, সেই মেয়েটা আমার কাছে এসে বললো, বেলুনগুলো দেখে বললো, ভাইয়া নিশ্চয়ই বেলুনগুলো আপনাকে নূর দিয়েছে। তো নূর কই জানেন? যাকে দেখে আমার হার্ট দ্রুত চলা শুরু করেছিল সেই মেয়েটার নাম নূর। সেটা জেনেই মনে মনে হাসলাম। আরও হাসিগুলো তাদের বাচ্চামো দেখে আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ এগুলো আমাকে নূরময় দিয়েছে, আর সে আমার গাড়ির পিছনে লুকিয়েছে। আমার কথা শুনে নূরময় গাড়ির পিছন থেকে বের হয়ে এসে ছোমের বেলুনগুলো নিয়ে আমাকে বললো, আপনার তো আজাইরা লোককে বিশ্বাস করে আমার ভুল হয়েছে, কেন যে বলতে গেলাম মজাটাই নষ্ট করে দিলেন বলে এক প্রকার রেগে চলে গেল নূরময়। তার পিছন চলে গেল তার সাথে থাকা মেয়েটা। ওর কথা শুনে মুচকে আসলাম। মেয়েটা বড় বাচ্চামো স্বভাবের। তারপর মনে মনে নূরময়ী নামটা কয়েকবার উচ্চারণ করতে রেয়ানের মনে অদ্ভুত অনুভূতি হলো। মনে মনে ভাবলো, এই নূরময়ী আমার চাই, তাকে একান্ত আমার নূরময়ী করতে রাখতে চাই। রোদের তাপে সারা শরীর জ্বলছে। বাসায় এসে আমি আর মারিয়া ঝগড়া শুরু করে দিলাম। ও আজ এখানে থাকবে, কারণ আমান ভাইয়া একটা কাজের শহরে বাইরে গেছেন, কয়েকদিন লাগবে ফিরতে, তাই সে নিজের রুমে থাকবে। আমাদের ঝগড়া মূলত বেলুন নিয়ে। ভার্সিটি থেকে বের হয়ে মারিয়া কতগুলো বেলুন কিনে নিয়ে এলো। সে বেলুন প্রেমিক, তাই তাকে রাগাতে এক প্রকার জোর করে ওর কাছ থেকে বেলুনগুলো নিয়ে দৌড় দিয়েছিলাম, কিন্তু এক আজাইরা ছেলেকে বিশেষ করে সব শেষ ধরা খেয়ে গেলাম। সেখান থেকে আমরা ঝগড়া করতে করতে বাসায় ফিরেছি, আর এখনও করছি। অবশেষে মারিয়া বলল, জানো বাদ দে, দোষ দুজনেরই, ওকে আর যা ফ্রেশ হয়ে আয়। সেই বিকাল থেকে আমি আর মারিয়া আড্ডা দিয়ে যাচ্ছি মারিয়ার রুমে। দুজনে অনেক মজাও করেছি বটে, এটা সেটা বলে। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাও আমাদের আড্ডা শেষ নেই যেন। কিন্তু আমাদের আড্ডার মাঝে তাদের কাজের লোক রিনি ভাবি এসে আমাকে বললেন, মেজো ভাবি আপনাকে মেজো ভাইয়া ডাকে। আমি ব্রুকুচকে বললাম, উনি কখন আসলেন? রিনি ভাবি বললেন, কিছুক্ষণ আগে, আমি মাত্র চা দিয়ে আসলাম। সেটা বলে উনি রুম ত্যাগ করলেন। আমি মারিয়ার দিকে বিরক্তি নিয়ে বললাম, এখন আসি কেমন? আসুন, কিছুক্ষণ পর আবার এসে একসাথে পড়বো। আমার কথা এখনও শেষ হয়নি, তোর জম ভাই কেন ডাক দেখে আসি। মারিয়া এসে আমাকে টিচ করে বলে, যাও মেরি ভাবি যাও বলে খিলখিল করে হেসে উঠলে। আমি ওর দিকে রাগি চোখে তাকিয়ে ওনার রুম দিকে হাঁটা দিলাম। আর ওনার রুমের দিকে আস্তে আস্তে ভাবলাম, আজ আবার আমি কী করলাম? কিছুই তো করিনি, তাহলে ডাকছে কেন? এসব ভেবে ভয়ে ভয়ে ওনার রুমে চলে আসলাম। উনি ফাইল দেখতে দেখতে চা খাচ্ছেন। আমাকে দেখতেই কিছুটা রাগি চোখে তাকালেন। ওনার চোখ দেখে ভয় পেলেও সাহস করে মিনমিন গলায় বললাম, আমাকে ডেকেছেন কেন? উনি নিজেকে শান্ত করে আমার দিকে এক মানে তাকিয়ে বললেন, তোমাকে ডাকা যাবে না নাকি? আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। উনি আস্তে করে বিছানা থেকে উঠে আমার কাছে এসে হালকা রাগ নিয়ে বললেন, আমি তোমার হাজব্যান্ড, তাই আমি কখন বাসায় আসছি না আসছি, আমার কি পছন্দ না, আমার কখন কি প্রয়োজন সেই খেয়াল আছে তোমার? আমি আমাদের সম্পর্কটা স্বাভাবিক করতে চাই, তুমি পারো শুধু সবার সাথে হা হা হি হি করতে। তুমি কখন বুঝবে তোমার দায়িত্ব কর্তব্যগুলো? বাচ্চা তো আর না তুমি। ওনার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে গেল, তাই কাঁদো কাঁদো হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম,
আমার কি করতে হবে বলুন। উনি আমার কথা শুনে রেগে চিল্লিয়ে বলেন, কি করতে হবে তাই না, আসো আমার পা টিপে দাও। ওনার চিল্লানো শুনে ভয়ে আমি রুমের দরজার সাথে মিশে গেলাম আর বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে লাগলাম। খুব ইচ্ছে হচ্ছিল জ্ঞান হারাতে, তবে ওনার ভয়ে সেটাও পারলাম না। জ্ঞান কোনোভাবে হারালো না আমার। উনি আমার কাছে এসে শক্ত করে কাজ চেপে ধরে বললেন, এই জন্য আমি অবুঝ কোনো মেয়েকে বিয়ে করতে চাইনি। তুমি আসলে একটা, বলতে গিয়ে থেমে গেলেন। তারপর আবার বললেন, তুমি আমার জীবন সঙ্গী হওয়ার যোগ্য না বলে আমাকে ধাক্কা দিলেন। ওনার কথায় অপমানে লজ্জায় আমি কাঁদতে কাঁদতে নিচে বসে পড়লাম। কি করব কি বলবো ভেবে পাচ্ছিলাম না। উনি রেগে বারান্দায় চলে গেলেন আর আমি সেখানে বসে বসে কাঁদতে লাগলাম। তার কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে মনে মনে বললাম, আমাকে অপমান করা তাই না, আমিও আপনার যোগ্য হয়ে দেখাবো। তারপর চোখের পানি মুছে তানিয়াভাবে রুমের দিকে হাঁটা দিলাম। রুদ্র কিছুক্ষণ পর রুমে এসে দেখলো নূর নেই। রুদ্র খারাপ লাগলো। আজকে রাত থেকে সে নূরের সাথে খারাপ বিহেভ করেছে। সে বা কী করবে? সে চায় নূর তাকে বুঝুক, তাকে কেয়ার করুক আর তাকে যেন ভালোবাসে। তারপর মনে মনে ভাবলো, নূর তো ছোটো না, তবে সে সব কিছু এখনও বুঝে নিতে পারেনি। হয়তো আমার ওকে সময় দেওয়া দরকার। এসব ভাবতে ভাবতে তার ফোনে কল আসলো। রিসিভ করে কিছুক্ষণ কথা বলার পর বলল আসছে। তারপর রুদ্র আরও কিছু ভেবে রেডি হতে লাগলো। তার কাজ আছে, তাকে এখনই যেতে হবে। আহা মেয়ে, কান্না করছো কেন? কতদিন বা বিয়ে হয়েছে তোমাদের? আস্তে আস্তে সব বুঝবা। আমি কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ ভাবি আমাকে বলো কীভাবে ওনার প্রতি আমার থাকা দায়িত্ব কর্তব্যগুলো পালন করব। তানিয়া ভাবি হেসে আমার মাথায় আলতো হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে, আর কান্না করিও না। আমিও প্রথমে নিজেকে মানিয়ে নিতে পারিনি, তবে আস্তে আস্তে সব শিখেও গিয়েছি, মানিয়েও নিয়েছি। আমি বললাম, কীভাবে? তানিয়া ভাবি বলেন, আচ্ছা আগে বলো, তুমি মেজো ভাইয়াকে ভালোবাসো না ভালো লাগে নাকি মায়া পড়েছো? ভাবির কথায় লজ্জা পেলাম আর বললাম, ধুর ভাবি কী বলছো এইসব। তানিয়া ভাবি ঢং করে বললেন, আর লজ্জা পেতে হবে না, তবে উত্তরটা দিতে হবে, না হলে বোঝাবো কেমন। আমি অনেক ভাবলাম হয়তো একটু মায়ায় পড়ে গেছি, কিন্তু ভালোবাসা ভাবতে মৃদু কেঁপে উঠলাম। যে মানুষটা কোথায় কোথায় আমাকে ঠুকে দেবে বলে সে মানুষটাকে ভালোবাসবো ভেবে চমকে উঠলাম। তবে নিজেকে সামলিয়ে ভাবির দিকে তাকিয়ে মুখ কালো বললাম, কোনোটা না ভাবি, আমি ওনাকে ভয় করি, যাকে বলে জমের মতো ভয়। আমার কথা তানিয়া ভাবে কপালে চাপড় দিয়ে বলল, আল্লাহ তোমরা দুটো দুই রকম, তোমাদের কোনো মিলও নেই, তবে আল্লাহ তোমাদের একসাথে করেছেন যখন তোমাদের ভালোর জন্য করেছেন না। আর তাহলে শোনো, ভাইয়ের প্রতি কী কী কর্তব্য দায়িত্ব পালন করতে হবে, তবে জ্ঞান হারালে চলবে না বলে দিলাম। বলে ভাবি আমাকে অনেক কিছু বুঝিয়ে দিলেন। ভাবির সব কথা শুনে চোখ আমার বড় হয়ে গেল। আল্লাহ কথাগুলো শুনে আমি জ্ঞান হারাবো মনে হচ্ছে। করতে গেলে তো একেবারে উপরে উঠে যাবো। ভাবি কথা শেষ করে বললো, তো ছোট বুঝেছ? ভাবির কথায় হাত দিয়ে মুখ ডেকে বললাম, এগুলো করতে হবে, আমি পারবো না, উনি আমাকে জাস্ট খুন করে ফেলবেন। তানিয়া ভাবি খিলখিল করে হেসে বলেন, কিছু করবে না, তুমি চেষ্টা করো দেখে। বলতে বলতে সেখানে প্রবেশ করলো দাদি। উনি আমার দিকে তাকিয়ে বলেন, এই যে জ্ঞান হারানো মাইয়া জামাইরে আঁচল বন্ধ বাইন্দা রাখতে হয়। আমার তো তুমি পছন্দ করো না, কিন্তু আমি ভালাই কইতে আসছি। দাদির কথা শুনে আমি হেসে বললাম, কী বললো আপনাকে আমি পছন্দ করি না? পছন্দ না, বরং আপনাকে ভালোবাসি। ওই দিনের জন্য সরি দাদি। তারপর দুষ্টুমি হেসে বললাম, দাদি গো জামাইরে কীভাবে আঁচলে বাঁধে? দাদি অল্প বয়সী মেয়েদের মতো খিলখিল করে হেসে উঠে বললেন, আমি জানি আমার জন্যই তোমাকে বিয়ে হয়েছে, তাই আমারে পছন্দ করতে না। সেদিন আমি অমন না করিলে তোমাকে বিয়ে হতো না। তারপর আবার থেমে বললেন, যা হয়েছে ভালো হয়েছে, আমার নাতি রাজপুত্রের মতো একখান বর পাইছে বলে উনি ভাব নিলেন। দাদির কথা ওনার দিকে ব্রুকোচকে তাকিয়ে দেখে উচ্চস্বরে হেসে উঠলেন। তারপর ভাবি আর দাদিও হেসে উঠলেন। তারপর দাদি বললেন, শোনো মেয়ে, সময়কে আগে আঁচলে বাঁধবা, যেন অন্য মাইয়ার লগে ইটিস পিটিস করতে না পারে। আমি গোল গোল চোখে দাদিকে বললাম, সেটা কীভাবে করবো দাদি? দাদি বললেন, তোমরা আজকালকার মাইয়াগুলো জামাইরে একেবারে পাত্তা দাও না, আমাকে জামাইয়ের জামানায় আমরা জামাই ছাড়া কিছু বুঝিও নাই বললে দাদি লজ্জা পেলেন। তানিয়া ভাবি বললেন, তাহলে দাদি আপনিও দাদার জন্য পাগল ছিলেন বলে ঠোঁট চেপে আসলো। দাদি বললেন, যা কী যে বলো। তারপর আমার দিকে তাকিয়ে বলেন, আমার মেজো নাতিরা আঁচলে বাঁধতে অনেক কষ্ট হবে মেয়ে। আমি ঠোঁট উল্টে মন খারাপ করে বললাম, তো এখন উপায়? দাদি বললেন, শোনো আমার কথা, জামাই ঘরে আসলে পিছন পিছন ঘুরবা, কী খাবে কী লাগবে কী চাই সব দিবা। জামাই বাসায় থাকলে বেশি বেশি সাজবা, জামাইয়ের সামনে বেশি বেশি শাড়ি পরবা, তারপর জামাইয়ের সামনে কাপড় বদলাবা। তারপর দাদি আরও জ্ঞান দিয়ে আমায় বললেন, মাথায় ঢুকেছে? দাদির কথা শুনে লজ্জায় আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। তানিয়া ভাবির অলরেডি কাশি শুরু হয়ে গেছে। লজ্জায় কান আমার গরম হয়ে গেল। দাদি যা বললো এসব করতে গেলে দেখা যাবে প্রাণ আমার পাখি হয়ে উড়ে যাবে। ছি ছি ছি। দাদি বললেন, এত লজ্জার কিছু নেই, এগুলা না করলে স্বামী সোহাগা কেমনে হইব মেয়ে? আমি দাদির কথা শুনে কানে 2 হাত দিয়ে বললাম, এসব আমার পক্ষে সম্ভব না। তানিয়া ভাবি মুখ হাত দিয়ে হেসে বললো, এসব আমাকেও দাদি শিখিয়ে দিয়েছিল, আর দাদির কথা মতন করে কিন্তু তোমার বড় ভাইয়াকে এখনও আঁচলে বেঁধে রেখেছে বলে অট্ট হাসি দিল। আমি নার্ভাস হয়ে গেলাম। তাদের সব কথা শুনে ভাবতে আমি জ্ঞান হারাচ্ছি, আর করতে গেলে তো কথাই নেই। তারপর আমরা 3 জনে অনেকক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম যে যার রুমে। আসার সময় দাদি আমাকে আরও পরামর্শ দিলেন কী কী করতে হবে। আমি বাধ্য মেয়ের মতো করলাম।
স্যার আপনি যে মেয়েটার খোঁজ নিতে বলেছেন তার সব ইনফরমেশন আমি নিয়ে এসেছি। মেয়েটার নাম নূর জামান, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। বাবা লিয়ান জামান একজন ডাক্তারের পাশাপাশি ব্যবসায়ী। মা রায়ালা খান বাসায় শাড়ি, হাতের জিনিস এসবের ব্যবসা করেন। ভাই লিয়ান জামান এবার ক্লাস 9-এ পড়ছেন। তবে স্যার একটা কথা হলো, মেয়েটা বিবাহিত, আর হাজব্যান্ড আর কেউ না, বরং রুদ্র মির্জা। সাহেলের কথা শুনে রেহান চৌধুরী রেগে বসা থেকে উঠে দাঁড়ালেন। তারপর দাঁতে দাঁত চেপে বললেন, এটা হতে পারে না, এটা তুমি ঠিকভাবে খোঁজ নিয়েছো? সাহেল বলল, জি স্যার আমি ঠিকভাবে খবর নিয়েছি। রেহান তাকে হাতের ইশারা যেতে বলল। সে চলে যেতে রেহান চেয়ারে বসে পড়ল। রাগে রেহান ফর্সার চেহারা লাল হয়ে গেল। তার এখন ইচ্ছে করছে রুদ্রকে জাস্ট শেষ করে দেয়। তারপর নিজেকে শান্ত করে মনে মনে ভাবলো, মিস্টার রুদ্র মির্জা, আমাদের আবার দেখা হবে। রাতে ডিনার করে রুদ্র ঘরে আসলো, এসে নিজের কাজে লেগে গেল। কিন্তু কিছু সময় পর রুমে প্রবেশ করলো রুদ্র নূরের দিকে একটু তাকিয়ে আবার কাজে মন দিল। নূর রুমে এসে বিছানার এক পাশে বসে ভাবতে লাগলো, কী করবে। দাদি যা বলেছে তা করতে গেলে তো অনেক ওকে মির্জা সাহেব ঠুকে দিবেন। তাও মনে মনে সাহস নিয়ে আলমারি থেকে ঘুমানোর জন্য কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেলেন। ফ্রেশ হতে এসে সোজা ওনার পাশে শুয়ে পড়েন। তারপর কিছুক্ষণ পর উনিও আমার থেকে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে। আমি মনে মনে দাদির কথাগুলো মনে মনে ওনার বালিশের কাছে গিয়ে মাথা রাখলাম। এই কাজটা করতে গিয়ে আমি কেঁপে উঠলাম। আমি ওনার কাছে যাওয়া উনি প্রথমে চমকে গিয়েছিলেন, তবে নিজেকে সামনে রেখে বললেন, এখানে কেন আসছো, নিজের বালিশে যাও। ওনার কথা শুনে ভয়ে আমি জমে গেলাম, তবে সরে আসলাম না। তিনি আবার হালকা চিল্লিয়ে বললেন, কী সমস্যা, কথা কানা যাচ্ছে না, নিজের বালিশে যাও। আমি ভয়ে চোখ বন্ধ করে আছি, মৃদু কাঁপছে শরীর। উনি এবার বলেন, শেষবারের মতো বলছি, নিজের জায়গায় যাও। কিন্তু আমি তখন ওনার বালিশে শুয়েছি, আমাদের মাঝে তেমন একটা দূরত্ব নেই। আমি ভয় পেলেও শক্ত হয়ে ওনার বালিশে শুয়ে থাকলাম। এবার উনি বললেন, যাবে না তো? ঠিক আছে বলে উনি আমাকে এক হাত দিয়ে কোমর শক্ত করে জড়িয়ে ধরে পায়ের উপরে পা তুলে দিয়ে ওনার বাহু ধরে আবদ্ধ করে ফেলেন। তারপর ফিসফিস করে বলেন, এসব নিশ্চয়ই তোমার দাদি শাশুড়ি শিখিয়েছেন। তো শোনো, ওনার কথায় বেশি নাচানাচি করতে যেও না, না হলে পরের দিকে দেখা যাবে নাতির ঘরে পুতিন নিয়ে টানাটানি করবে বলে শব্দ করে হেসে উঠলেন। ওনার এভাবে জড়িয়ে ধরে আমার সারা শরীর অবশ হয়ে গেল। মনে হচ্ছিল আমি জ্ঞান হারাবো, চোখ নিবু নিবু হয়ে আসছিল। কিন্তু ওনার লাগাম ছাড়া কথা শুনে লজ্জায় আমি কাঁপছিলাম। তবে ওনার হাসির ঝংকারে আর চোখ খুলে ওনার দিকে তাকানোর সাহস পেলাম না। উনি হাসি বন্ধ করে বললেন, জ্ঞান হারিয়েছো নাকি? আমি কিছু না বলে ওনার বুকের সাথে মিশে রইলাম। তারপর উনি দুষ্টুমি কণ্ঠে বললেন, তো মিসেস রুগী, আপনার ভয় লাগছে না? ওনার কথা বলে স্টাইল আমি আরও লজ্জায় কুঁকড়ে গেলাম। আমার এমন অবস্থা দেখে উনি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে স্বাভাবিক কণ্ঠে বললেন, বিয়েটা যেভাবে হোক হয়েছে তো, তোমার পরিবার তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, তাই তোমার সব দায়িত্ব আমার। আমি একটা সুন্দর গোছানো স্বাভাবিক একটা সংসার করতে চাই। আমার সব মনের কথা আমি তোমাকে শেয়ার করতে চাই, তবে তার আগে সেটার যোগ্য তোমাকে হতে হবে। বারবার জ্ঞান হারানোটা আমার বিরক্ত লাগে। এটা যেভাবে হোক তোমার কন্ট্রোল করতে হবে। আমার না বলার সব কথা তোমাকে বুঝে নিতে হবে। তুমি যেমন আমার দায়িত্ব, আমিও কিন্তু তোমার দায়িত্ব। আর হ্যাঁ, এখন মন থেকে সংসার সামলাবে। আমি কখনো তোমাকে ডিভোর্স দেবো না। তুমি যেমন হও না কেন আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করবো, কারণ তুমি আমার ওয়াইফ। ওনার সব কথাগুলো আমি মন দিয়ে শুনলাম। এখন আর ওনার প্রতি ভয় কাজ করছে না। আমি শব্দ করে কেঁদে উঠলাম। আমি সবসময় চেয়েছিলাম যে আমার লাইফ পার্টনার হবে, যেন আমার সব দুর্বলতা বুঝবে, আমার ভুলগুলো ধরিয়ে দেবে, আমাকে ভালোটা বোঝাবে। আমি মনে মনে ঠিক করলাম, এখন থেকে আর হেলাফেলা করবো না, কোনো কাজে মন দিয়ে সব সামলাবো। আমায় কাঁদতে দেখে উনি বললেন, ভালো কথা বললেও কান্না করতে হয় নাকি? আচ্ছা ঘুমাও, আর কান্না করতে হবে না। আমি কাঁদতে কাঁদতে একসময় ওনার বুকেই ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে বসেছে রেহান চৌধুরী আর ফারিয়া চৌধুরী। তারা চুপচাপ খেয়ে যাচ্ছিল। তখন রেহান বলল, বোন, আমার এখনও মন খারাপ। ফারিয়া বাইরের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, তবে কিছু বলল না। রেহান বলল, আমি কথা বলেছিলাম রুদ্রের সাথে, সে বলেছে তার বর্তমানে ওয়াইফকে ডিভোর্স দেবে না। কথাটা শুনে ফারিয়ার চোখ মুখ শক্ত হয়ে গেল। তারপরে রেগে বলল, ভাইয়া আমি কিছু শুনতে চাই না, আমার রুদ্রকে চাই, মানে চাই, ব্যাস। রেহান শান্ত দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে বলল, আর আমার নূরময়ীকে? রেহানের কথা ব্রু কুঁচকে এলো ফারিয়া, তাই বলল মানে? রেহান নিজেকে সামনে নিয়ে বলল, ও কিছু না, তো রুদ্রকে চাই তো, ঠিক আছে তাই হবে। ফারিয়া কিছু না বলে খেতে লাগলো। তার কিছু ভালো লাগছে না। 3টা বছর ধরে সে রুদ্রকে ভালোবেসে আসছে। এত সহযোগে তাকে ভোলা যায়? সে বিয়ে করেছে, যেভাবে হোক করেছে তো, কিন্তু সে রুদ্রকে ভুলে যেতে পারছে না, তাই যে কোনোভাবে তাকে চাই। রেহানের চোখে বারবার নূরের চেহারা ভাসছে। সে আর নিতে পারছে না এমন দূরত্ব। তার যে নূরময়ীকে চায়, সে এই বিষয়ে সরাসরি নূরের সাথে কথা বলবে। তাদের বিয়েটা যখন একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে, নিশ্চয়ই সেই বিয়েটা থেকে বের হয়ে আসতে চায়। এসব ভেবে রেহান মনে মনে হাসলো। নূরের মান, তুমি কি আর খোঁজখবর নিবে না মেয়েটার? আর কতদিন এভাবে চলতে থাকবে? ছোটো মেয়ে তো লালন পালন করেছো, মেয়েটাকে কয়েকবার কল দিয়েছে,
তোমাকে আর আমাকে কল রিসিভ করোনি, তুমি এত নিষ্ঠুর কেন হয়ে যাচ্ছ? মেয়েটার জন্য যে তুমি আড়ালে কান্না করো তাকে আমি জানি না ভেবেছ? রেহেলা খান খাবার পরিবেশন করছিলেন, স্বামীর কথা শুনে চমকে গেলেন। তারপর দ্রুত নিজেকে সামলিয়ে বলেন, আগেও বলেছি, এখনও বলছি, ওই মেয়ের মা না আমি শুধুমাত্র লিওনের মা। আর আমি শুধু দায়িত্ব পালন করেছি, কাউকে কথা দিয়েছিলাম, তাই ভালোবেসে লালন পালন করিনি। ওর জন্য আমি কেন কাঁদতে যাব? লিওন যেমন বললেন, তুমি কি আমাকে শেখাতে চাচ্ছ মেয়েটাকে কি তুমি ভালোবাসো না? রেহেলা খান ছলছল চোখে স্বামীর দিকে তাকিয়ে বলেন, ভালোবেসে কী হবে? সে তো আর আমার পেটের সন্তান না, সে যার সন্তান তারই সন্তান, আমার তো আর না। বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। লিওন জামানের চোখে পানি চলে আসলো। সে জানে রেহেলা খান নিজেকে কত কঠোর নিষ্ঠুর দেখায় না কেন, সে নূরকে প্রচণ্ড ভালোবাসে, তবে সেটা প্রকাশ করে না। হয়তো তার অতীতের কথাগুলো বারবার মনে পড়ে যায়। রুদ্র রাগী চোখে তাকিয়ে আছে নূরের দিকে, আর নূর ভয়ে কাঁপছে। নূর গোসল করতে গিয়েছিল, মাত্র শাড়ি খুলে একপাশ রেখে ব্লাউজ করার আগে ওয়াশরুমের দরজা ঠাস করে খুলে গেল, আর দেখতে পেল রুদ্র জামা কাপড় নিয়ে ওয়াশরুমে আসছে। রুদ্র নূরের এইরকম অবস্থা দেখে চমকে তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিল, আর এদিকে নূর লজ্জায় ভয়ে তাড়াতাড়ি গায়ে শাড়ি জড়িয়ে নিল। নূরের অবস্থা ঠিক আছে বুঝতে পেরে রুদ্র তার দিকে রাগে চোখে তাকিয়ে বলল, তোমার কি কোনোদিন বুদ্ধিশুদ্ধি হবে না? ওয়াশরুমের দরজা বন্ধ না করে গোসল করতে চলে এলে, তুমি আসলে একটা হাদা। নূর ভয়ে ভয়ে বলে, বিশ্বাস করে আমি জানতাম না আপনি এই সময় আসবেন, আপনি তো এই সময় বাসায় আসেন না, আর আমি ভুলে গিয়েছিলাম দরজা বন্ধ করতে বলে কেঁদে দিল। রুদ্র রেগে বলে, আল্লাহ, তুমি এত কথা কেঁদে দাও কেন? ভুলে গেছো মানে? মাথায় সিট আছে? আর যদি এমন হয় দেখবে একদম ঠকে দেবো। নূর মুখে হাত চেপে কান্না করতে করতে বললো, আর জীবনও হবে না। রুদ্র এবারে শান্ত হলো। তারপর কি মনে করে যেন নূরকে স্ক্যান করে থমকেগুলো একেবারে এলোমেলো। মেয়েটা এর কখন যে বুদ্ধিশুদ্ধি হয় সেটা আল্লাহ মাহমুদে জানে। নূর এবার কান্না বন্ধ করে হেঁচকি তুলতে লাগলো। রুদ্র ওকে এখনও দেখে যাচ্ছে। কান্না করার ফলে নাক, চোখ লাল, গাল ফুলে গেছে। তার হঠাৎ নূরের কান্নাময় মুখস্থে দেখতে বেশ ভালো লাগলো। সে হুট করে নূরের দিকে এগিয়ে গেল। নূর নিচের দিকে তাকিয়েছিল বলে খেয়াল করেনি, কিন্তু যখন বুঝতে পারলো ওনার আর তার দূরত্ব কমে গেছে, তখন সে উপরে তাকাতে যেন থমকে গেল। দুটো ঘোর লাগা দৃষ্টি তার মধ্যে আবদ্ধ। তার হঠাৎ অস্বস্তি লাগলো, তাই রুদ্রকে পাশ কাটে চলে যেতে নিলে রুদ্র তাকে হাত ধরে আটকায়। এতেই যেন সে শখ। তারপর কাঁপা ঠোঁটে অনেকটা সাহস নিয়ে বলল, ছাড়ুন। রুদ্র ওকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরে বলল, বলেছিলাম না এরকম অবস্থায় আমার সামনে না আসতে। নূর এবার কাঁপা চোখে রুদ্রের দিকে তাকালো, তবে কিছু বলল না। রুদ্র তাকে আরেকটু জড়িয়ে নিয়ে ঝর্ণা ছেড়ে দিল। এতে দুজনেই ভিজে একাকার। নূর কাঁপা হাত দুটো রুদ্রের বুকে রাখলো। ভয়ে সে বরফের মতো জমে গেল। কী হচ্ছে, কেন হচ্ছে, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। রুদ্র এমন বিহেভ সে মেনে নিতে পারছে না। সে তো সবসময় রুদ্রকে রাগী, মুড গম্ভীর, অহংকারী ভেবেছিল। রুদ্র এখনও ঘোরের মাঝে আছে। সে একমনে তাকিয়ে আছে নূরের ভীতু মুখশ্রীর দিকে। শাড়ি ভিজে গায়ে লেপটে আছে। রুদ্র নিজেকে অনেক সামলাতে না পেরে নূরের কাঁপা ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে আবদ্ধ করে ফেললো। নূরের সাথে আচমকা এমন হওয়াতে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। রুদ্রের যখন হুঁশ আসলো তখন সে ছিটকে দূরে সরে এলো নূরের থেকে। নূর লজ্জা রুদ্রের দিকে তাকালো না। নূর এখন ভয়ে দেয়ালের সাথে লেপ্টে আছেন। রুদ্র নিজেকে শান্ত করে নূরের দিকে তাকিয়ে বলল, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মাঝে এসব হওয়াটা স্বাভাবিক, তাই এটাকে স্বাভাবিকভাবে নিবে। আমি কোনো মহাপুরুষ না যে নিজের বউকে অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো। আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে যদি আর এই এলিমের অবস্থায় দেখি তাহলে আজকের থেকে ভয়ঙ্কর কিছু করব বলেও উনি চলে গেলেন। উনি যেতে আমি তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা বন্ধ করে নিচে বসে পড়লাম। আমার সাথে কি হয়ে গেল তা বুঝতে পারলাম না। নিজের ঠোঁট হাত দিতে চমকে গেলাম। মনে মনে ভাবলাম, আমি জ্ঞান হারানি কেন? ওনাকে দেখলে যেখানে আমি জ্ঞান হারাতাম সেখানে এত কিছু হয়ে গেলে আমি জ্ঞান হারালাম না। আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়েছি? তাদের কথা মতো ভালোবেসে ফেলেছি? ভাবতে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। তারপর এক প্রকার লজ্জা নিয়ে গোসল শেষ করলাম। রেয়ান একমনে তাকিয়ে আছে নূরের দিকে। সে কিছুক্ষণ আগে নূরের ভার্সিটির সামনে এসেছিল। এক নজর তার নূরময়ীকে দেখার জন্য, আর দেখা পেয়েও গেল। সে হাসতে হাসতে ঝালমুড়ি খাচ্ছে। সে গাড়ি থেকে বের হয়ে গাড়ির সাথে এলান দিয়ে দাঁড়িয়ে নূরকে দেখতে লাগলো। তার কিছুক্ষণ পরে সে হেঁটে নূরদের কাছে গেল, তবে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো আর ঝালমুড়িওয়ালাকে বলল ঝালমুড়ি দিতে। সে জীবনও এভাবে ঝালমুড়ি খায়নি, সে ঝাল খেতেই পারে না। তারপর ঝালমুড়ি তার হাতে আসায় সে নূরের দিকে তাকিয়ে খেতে লাগলো।
তবে মেয়েটা সেদিকে কোনো খেয়াল নেই, সে আছে তার মতো আড্ডা দিতে। এক সময় রেয়ান জাল লেগে উঠলো, তার কাশি শুরু হয়ে গেল। ভুল করে সে কাঁচামরিচ খেয়ে ফেলেছে। তার কাশি দেখে নূর আর মারিয়া তার দিকে ফিরে তাকালো। নূর অবাক হলো, কারণ সে আজেরা ছেলেটা, কিন্তু তার এমন কাশি দেখে সে দ্রুত তার কাছে থাকা পানির বোতলটা রেয়ানের দিকে এগিয়ে দিল। রেয়ান কাশতে কাশতে অবস্থা খারাপ, সে তাড়াহুড়ো করে নূরকে থেকে বোতলটা নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে ফেললো। তারপর সে স্বাভাবিক হতে নূর জিজ্ঞেস করলো, ভাই আপনি ঠিক আছেন? রেয়ান নূরের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আমি ঠিক আছি নূরময়ী। নূর কিছুটা অবাক হয়ে বলল, নূরময়ী মানে? রেয়ান বলল, তোমার নাম নূর, তাই তোমাকে নূরময়ী বলে সম্বোধন করছি। নূর ব্রু কুচকে বলল, আপনি আমার নাম জানেন কীভাবে? আর দয়া করে এই নামে আমাকে সম্বোধন করবেন না। রেয়ান হালকা এসে বলল, কিছু কিছু কথা না জানায় ভালো নূরময়ী। তারপর সে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ির কাছে চলে আসলো। তার নূরের প্রতি অদ্ভুত অনুভূতি কাজ করছে, সেখানে থাকলে সে সেটা সামলাতে পারবে না, তাই দ্রুত চলে আসলো। নূর আর মারিয়া একে অপরকে কিছুক্ষণ তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। মারিয়া বলল, বেটা নিশ্চয়ই তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি তার কথা শুনে বললাম, তাতে আমার কি, আমি তো বিয়েতে বলে আবার খিলখিল করে উঠলাম। রুদ্র, এখনও আমরা রাসেলের খুঁজে পাই না, তবে আমরা চেষ্টা করছি, তুই একদম চিন্তা করিস না। যেখান থেকে আমরা পারি খুঁজে আমি আনবো শালাকে। শুধু একবার হাতে পায়ে কুত্তা জাস্ট খুন করে ফেলবে। এতগুলো মেয়েকে অন্য দেশে বিক্রি করে কোনোদিনও পালাতে পারবে না। আমার কথাগুলো রুদ্র মন দিয়ে শুনে বললো, জাস্ট 5 দিন টাইম আছে, এই 5 দিনের মধ্যে তাকে আমার সামনে চাই, যেভাবে পারিস খুঁজে বের করে, না হলে আর কত মেয়ের জীবন নষ্ট হবে না জানা নেই। আর সে কার ইশারায় এসব করছে তা খুঁজে বের করো। আমান বললো, তুই চিন্তা করিস না, আমি আমার বেস্ট দিয়েছে হলেও তাতে খুঁজে বের করবো। আর ব্রো, ডালিয়ার কেসটা কতটুকু গিয়েছে? রুদ্র বললে, এখনও কোনো তথ্য পায়নি, তবে চেষ্টা চলছে। আমান বলল, আমার মনে হয় ডালিয়ার বাবা বাড়ির লোকেরা ভালো জানবে কেন সে সুইসাইড করেছে। রুদ্র বলল, আমার মনে হয় না সেটা সুইসাইড হবে, বরং ঠান্ডা মাথায় মার্ডার। কিলার কিন্তু অনেক চালাক। আমান বলল, আচ্ছা তুই সামলা কেসটা, আমি এই দিকটা দেখছি। তারপর তারা আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দূরে এসিবি রুদ্র মির্জা, সে যে একজন পুলিশ এটা আমান মির্জা ছাড়া কেউ জানে না। তারা একসাথে পুলিশে জয়েন্ট হয়েছিল, তবে আমানেরটা সবাই জানলো, রুদ্রটা আমান ছাড়া কেউ জানে না। সে আলাদা থেকে সব কাজ করতে পছন্দ করে, কিন্তু বাড়িতে সবাইকে বলেছে তার আলাদা ব্যবসা আছে। তার পরিবারের সবাই তাকে ভীষণ বিশ্বাস করে, তাই কেউ কখনো জানতে চায়নি কী ব্যবসা করে। সে আড়ালে কেস সমাধান করে, প্লাস আমাকে সাহায্য করে। রুদ্র কিছুক্ষণ স্মার্ট খুব তাড়াতাড়ি কেস সমাধান করে ফেলে। শাশুড়ির আম্মুর সাথে সন্ধ্যার পর একটু কাজ করছিলাম, তানিয়া ভাবে আফরানকে খাওয়াচ্ছে, আর মারিয়া ফোনে আমার ভাইয়ের সাথে কথা বলছে, আর দাদি টিভি দেখছে। শ্বশুর বাবা সবাই বাইরে, আর আমি, শাশুড়ি মা, রিনি ভাবি আর রান্নাঘরে ডিনার রেডি করছি। কিছুক্ষণ পর কলিং বেলে দেওয়ার শব্দ হলে রিনি ভাবি গেল দরজা খুলতে। তারপর উনি আবার রান্নাঘরে এসে বলেন, মেজো ভাই মানে রুদ্র এসেছে। ওনার কথা শুনে সবাই অবাক হলাম। উনি এই সময় এখন ওনার সাথে অনেকটা সহজ হয়ে গেছি। আমি আগের মতো ভয় পাই না, তবে অল্প ভয় পাই। ওনার প্রতি একটু হলেও আমার সারা জীবনে ভয় থাকবেই। আমি শাশুড়ি মার থেকে পারমিশন নিয়ে ওনার রুমে দিয়ে হাঁটা দিলাম। রুমে ঢুকতে দেখলাম উনি গেমে একাকার হয়ে আছেন, ফ্রেশ না হয়ে কী যেন খুঁজছেন। ওনার কাছে গিয়ে শান্ত গলা বললাম, কিছু খুঁজছেন আপনি? উনি আমাদেরকে বিরক্ত নিয়ে তাকে বলেন, যাও তো এখান থেকে, মাথা খেতে আসবে না। ওনার কথা শুনে হঠাৎ আমি কষ্ট পেলাম। আগে তো কত কথা বলতেন, কখনো তো কষ্ট লাগেনি, আজ কেন লাগছে? মনে মনে কান্না ফেলে তারপর চেহারা স্বাভাবিক করে রাখলাম। তাও আবার বেহার মতো জিজ্ঞেস করলাম, বলুন না কী করছে? উনি এবার রাগে চোখে আমার দিকে তাকালে, তবে নিজেকে শান্ত করে বলেন, আমি আমার লাল ফাইলটা খুব পাচ্ছি না, সেটাই খুঁজছি। ওনার কথা শুনে কিছুটা একটা ভেবে আমি আলমারি খুলে একদম শেষের একটা তাক থেকে ওনার সেই লাল ফাইলটা ওনার হাতে দিলাম, আর বললাম, নেন, এটা খুঁজছিলেন নিশ্চয়ই। আমি আলমারিতে রেখেছিলাম, আপনি তো ড্রয়ের উপরে রেখেছিলেন, তাই আমি যত্ন করে আলমারিতে রেখে দিয়েছিলাম। আমার কথা শেষ হতে উনি ভয়ঙ্কর একটা ধমক দিয়ে উঠলেন। ওনার ধমক শুনে চমকে আমি আলমারির সাথে মিশে গেলাম। উনি এবার রেগে চিল্লিয়ে বললেন, তোমার সাহস কীভাবে হলো আমার জিনিসে হাত ধর? আর তোমাকে আমি বলেছিলাম না আমার ফাইল গুছিয়ে রাখার জন্য? বলেছিলাম। তারপর আমার কাছে এসে মুখ চেপে ধরে বলে, নেক্সট টাইম যদি আমার কোনো ফাইলে হাত দাও, সে হাত আমি ভেঙে দেবো, বলে আমাকে ছেড়ে হনন করে রুম থেকে বের হয়ে গেল। ওনার কথাগুলো আমি শুনে আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ইচ্ছা করছে ওনার জিনিসে হাত দিই নেই। উনি এলোমেলো পছন্দ করে না, তাই আমি গুছিয়ে রেখেছিলাম। ওনার কথায় অপমানে সারা শরীরে আমার মৃদু কাঁপছে। আমি ভীত, তবে আমার আত্মসম্মান প্রবল। ওনার কথা শুনে ভয় নয় বরং রাগ হলো। উনি নিজেই তো আমাকে ওনার ওয়াইফ হিসেবে মেনে নিয়েছেন। রাগে দুঃখে সিদ্ধান্ত নিলাম, যতক্ষণ না উনি ক্ষমা চাইবেন ততক্ষণ পর্যন্ত ওনার চেহারাও দেখবো না, বলে মারিয়া রুমের দিকে চলে গেলাম। আপনার মেয়ে কিন্তু এখন বড় হয়ে গেছে, একেবারে টমেটোর মতো দেখতে, আমার কিন্তু হেবি পছন্দ হয়েছে, তাই আপনার মায়েরা আমি বিয়ে করতে চাই। কথাটা বলতেই রাসেলের গালে সজোরে একটা চপ্পর পড়লো।
তারপর সে মহিলাটি বললেন, তোদের মতো কুকুরের ছানারা যাতে আমার মেয়েদের কোনো নজর দিতে না পারে, তার জন্য আমি তাকে আমার বুক হারা করেছিলাম। আর তুই আমার মেয়ের দিকে নজর দিস, আমার সাথে কাজ করিস, ঠিক আছে, কিন্তু শোন, আমার মেয়ের যদি কোনো ক্ষতি করতে চাস তাহলে এমন অবস্থা করবো না যে বিয়ে করতে পারবি না। রাসেল ভয় পেল, সে জানে এই মহিলা কত ভয়ঙ্কর, তাই ভয়ে ভয়ে বলল, শায়লা ম্যাডাম আমাকে মাফ করবেন, আমি তো আপনার জন্যই গিয়েছিলাম আপনার মায়ের দেখতে, সে বহুত ভালো আছে, হ্যাঁ বিয়ে হয়ে গেছে এখন ভালা পোলার লগে। শায়লা তাকে আর কিছু বলতে না দিয়ে বললেন, যা তুই, ওর খবর আমি অনেক আগে পেয়েছি। আর শোন, ওই এসি পেয়ে আমার নিজে কিন্তু তোর পিছনে লাগছে, সাবধানে থাকিস। রাসেলের মাথা দুলিয়ে চলে গেল। শায়লার চোখ ছলছল করে উঠল, তার জীবন সুন্দর হতে পারত, তবে একজনের জন্য তার জীবনটা তছনছ হয়ে গেছে। সে মেয়ে হারা হয়েছে, সে আর কিছু ভাবতে পারে না, নিজের কাজের জন্য বের হয়ে পড়ল। রাতে বাসায় এসে নিজের রুমে নূরকে দেখতে না পেয়ে কিছুটা অবাক হয়ে রুদ্র, তবে সন্ধ্যার সব ঘটনা মনে পড়তে সে কপাল চাপড় লাগলো। রাসেলের আর ডালিয়ার কেসটা নিয়ে সে অনেকটা টেনশনে ছিল, আর রাসেলকে খুঁজে না পাওয়ায় বেশ রেগে ছিল, আর সে সব রাগ ঝেড়েছে নূরের উপর। তার তখন লাল ফাইলটাও পাচ্ছিল না, যেটা ডালিয়া কেস সম্পর্কে তথ্য ছিল। রুদ্র বিরক্তি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সে মারিয়ার রুমের দিকে হেঁটে চলল। তার একমাত্র মিসেস সেখানে ছাড়া আর কোথাও থাকবে না। সে রাতে বাইরে থেকে খেয়ে এসেছে। মারিয়ার রুমে কাছে গিয়ে দেখলো লাইট জ্বলছে, দরজা খোলা। রুদ্র মনে মনে ভাবলো মারিয়া হয়তো পড়েছে, কারণ তার রাত জেগে পড়ার অভ্যাস আছে। সে দরজা নক করে বলল, মারু আসতে পারে? মারিয়া পড়ছিল তার পাশে। নুরুর মোবাইল ক্রিম আপনার ভিডিও দেখে মন ভালো করছিল, কিন্তু রুদ্র আওয়াজ পেয়ে দুজনে চমকে দরজা দিকে তাকালো। মারিয়া বলল, আসো ভাইয়া। রুদ্র মারিয়ার রুমে ঢুকে দেখলো মারিয়া পড়ছে আর নূর মোবাইল চালাচ্ছে। সে মারিয়ার দিকে তাকিয়ে বলল, মারু ঘুমাসনি কেন? মারিয়া বলল, ঘুমাচ্ছিল না, তাই এমনি বই পড়ছিলাম। রুদ্র মারিয়ার দিকে তাকিয়ে শুধু বলল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, নূর রুমে আসো। রুদ্র রুমে আসো বলে নূরের রাগে সারা শরীর কাঁপছে। সে মোটেও এখন ওনার চেহারা দেখতে চায় না, না কথা বলতে, তাই কিছু না বলে মোবাইলের দেখায় মনোযোগ দিল। নূরের এমন কাজে ভয় পেয়ে গেল মারিয়া, কারণ সে জানে তার ভাইয়া কেমন, তাই সে নূরের দিকে তাকিয়ে বলল, নূর রুমে যা তুই। নূর এবার হালকা রেগে চিল্লিয়ে বলল, আমি এখানে থাকবো, কারোর সাথে কোথাও যাব না। নূরের কথা শুনে রুদ্র চোখ মুখ শক্ত করে বলল, আমি বেশি কথা বলা একদম পছন্দ করি না, রুমে আসতে বলেছি আসো, নাকি এত রাতে ড্রামা করতে চাও? নূর এবার মারিয়ার দিকে তাকালো। মারিয়া তাকে ইশারা করে বোঝালো রুদ্রের সাথে যাওয়ার জন্য, না হলে এক্ষুনি কেলেঙ্কারি হয়ে যাবে। নূর জানে রুদ্র কেমন, তাই তা আর বেশি কথা না বাড়িয়ে উঠে ধূপধাপ পা ফেলে রুদ্রের রুমের দিকে হাঁটা দিল। রুদ্র তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পেল, তারপর মারিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে রুমের দিকে পা বাড়ালো। রুমে আসতে নূর শাড়ি না পাল্টিয়ে সে অবস্থায় বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রাখলো। নূরের আজ অনেক অভিমান হয়েছে, সে কথা বলবে না রুদ্রের সাথে। রুদ্রের রুমে এসে দরজা বন্ধ করে রুমের দিকে তাকালো। সে মনে মনে ভাবলো, হয়তো মেয়েটা অভিমান করেছে, কোথাও যেন পড়েছিল। ভীতু মেয়েদের অভিমান অনেক প্রবল হয়, সহজে তা ভাঙে না। রুদ্র রুমের লাইট অফ করে নিয়ে রুমের পাশে নূরের পাশে শুয়ে পড়ল। রাত কত হয়েছে জানা নেই, আমি এখনও ঘুমাইনি। তবে কিছুক্ষণ পর উনি আমাকে একা জড়িয়ে ধরে বললেন, রাগ করেছ? ওনার এমন আদুরে গলায় রাগ করেছো বলতে আমি ফুঁফিয়ে উঠলাম। উনি আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, সরি মাই মিসেস, আমি তখন অনেক টেনশনে ছিলাম লাল ফাইলটা না পাওয়ায়, তাই এমন বিহেভ করেছিলাম। ওনার কথা শুনে ভয়কে জয় করে রাগে গলায় বললাম, একদম জুতা মেরে গরুর ধান করতে আসবেন না, আমাকে অপমান করে। আপনি কি? আপনার সাহস কীভাবে হলো? বলতে বলতে শব্দ কেঁদে উঠলাম। উনি আমার কথা শুনে দ্রুত আমাকে ওনার দিকে ফিরে চাপে ধরলেন। ওনার হুট করে এমন করে আমি কানা বন্ধ করে চমকে গেলাম। উনি আমার নাকের সাথে নিজের নাক ঘষে বলেন, সরি বললাম তো, হুটহাট জ্ঞান হারানো মেয়েদের অভিমান না মানায় না। ওনার কাজে আমি লজ্জায় ওনার থেকে সরে আসতে চাইলে উনি আরও শক্ত করে চাপে ধরলেন। তারপর আবার বললেন, অভিমান কমেছে? আমার অভিমান কমেনি, তবে কিছু না বলে চুপচাপ ওনার সাথে মিশে রইলাম। এখন অনেকটা ওনার সাথে সহজ হয়ে গিয়েছে, তাই এইভাবে থাকলেও ভয় করছে না। আর দাদি বলেছে, স্বামী যা বলবে শুনবা আর আবদার পূরণ করবে। সেদিন তাদের বলা কথাগুলোর মানে বুঝতে পেরে আমার লজ্জা মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হয়েছিল। আর ভাবনার মাঝে উনি হুট করে আমার গলায় নাক ঘষতে বলেন, আমি এখন অভিমান করে আছো? ওনার কাছে আমি বরফের মতো জমে গেলাম। এমন অভিমান থেকে লজ্জা বেশি লাগছে, তাই ওনাকে মিনমিন গলে বললাম, আমার কোনো অভিমান নেই এখন, আপনি আমাকে ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার কথা শুনে উনি আমাকে ছাড়লেন, বরং আরও গভীরভাবে ছুঁয়ে দিলেন। ওনার এমন কাজে আমি জ্ঞান হারাবার উপক্রম। উনি হয়তো আমার অবস্থা বুঝতে পেরেছেন, তাই বললেন, প্লিজ জ্ঞান হারাবা না। আমি জোরে জোরে শ্বাস নিয়ে ভয়ে বললাম, আপনি একটু দূরে যান, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উনি আমার কথা শেষ হতে আমার হাত ধরে বিছানার সাথে চেপে ধরে ওনার সমস্ত পর আমার উপর ছেড়ে দিয়ে বলেন, আমি তো এখনও কিছুই করলাম না, তার আগে এই অবস্থা তোমার? ওনার কথা শুনে আমি তাজ্জব বনে গেলাম। আজ ওনার মাথা ঠিক আছে তো এমন অদ্ভুত ব্যবহার করছে কেন? হাতে ব্যথা পাওয়ার ফলে ওনাকে বললাম, হাতে ব্যথা লাগছে, ছাড়ুন আমায়।
উনি ছাড়লেন না, বরং অদ্ভুতভাবে ছুঁয়ে দিলেন। এমন ছোঁয়া আমার জন্য নতুন, তাই ভয়ে কেঁদে উঠলাম। আমার কান্না শুনে উনি বিরক্তি নিয়ে আমার গলা থেকে মুখ তুলে বললেন, কান্না বন্ধ করে, না হলে একদম পিস্তল ঠুকে দেবো। আমি কান্না অবস্থায় বললাম, দেখুন আমি এখন অভিমান রাগ কোনোটাই করিনি, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার আমাকে ছাড়ুন। লাইট বন্ধ থাকলেও ড্রিম লাইটের আলো ওনার গভীর চোখ দুটো দেখে আমি থমকে গেলাম। সে চোখ যেন আমাকে অনেক কথা বলতে চায়, তবে কী বলতে চায় আমি কিছুই বুঝতে পারছি না। ওনাকে আর ওনার চোখের ভাষা বোঝার ক্ষমতা আমার নেই। উনি আমার চোখের দিকে তাকিয়ে বলেন, আজ যদি আমি তোমাকে চাই তাহলে কি তুমি ফিরিয়ে দিবে? ওনার কথা শুনে মৃদু চমকে উঠলাম আমি। এখন ওনাকে কী উত্তর দেওয়া দরকার বুঝে উঠতে পারলাম না। উনি আমার হাজব্যান্ড, ওনাকে ফেরানোর সাধ্য আমার নেই, তাই কিছু না বলে চুপ করে থাকলাম। উনি আমার দিকে তাকিয়ে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলেন, আমি আমার উত্তর পেয়ে গেছি বলে উনি আমার ঠোঁটে নিজের ঠোঁটে ছোঁয়া দিলেন। আমার ওনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, ভালোবাসেন আমায়? তবে করা হলো না। ওনাকে আমি ঠিক বুঝতে পারি না, মাঝে মাঝে মনে হয় অনেক ভালোবাসেন, আবার মনে হয় প্রচণ্ড অপছন্দ করেন। তবে আসলে আমাকেও নিয়ে ওনার মনে যে কী আছে তা জানা নেই। আমার এই অল্প দিনে কি প্রেম ভালোবাসা হয়ে যায় নাকি এটাই দাদিরা বলা যে পবিত্র বন্ধন, আর আমার ওনাকে নিয়ে কী অনুভূতি তাও জানা নেই আমার। তবে ওনার প্রতি আমার প্রচুর টান অনুভব করে সকালে আমার ঘুম ভাঙতে নিজেকে এলোমেলোভাবে ওনার বাউডারে আবদ্ধ পেলাম। প্রথমে চমকালেও পরে নিজেকে সামলে নিলাম। কাল রাতের কথা মনে পড়তে লজ্জা কুকড়ে গেলাম, তবে নিজেকে ওনার কাছের থেকে ছড়াতে গিয়ে ব্যর্থ হলাম। আমি নাড়াচাড়া করতে ওনার ঘুম ভেঙে গেল। উনি ভালোভাবে চোখ পরিষ্কার করে আমার দিকে তাকিয়ে বললেন, কী সমস্যা, এখন নাড়াচাড়া করছো কেন? আমি লজ্জায় ওনার দিকে না তাকিয়ে বললাম, আমার উঠতে হবে, আপনি ছাড়ুন আমায়। উনি বিরক্তি নিয়ে বললেন, এখন এত লজ্জা নেই, একা কোথাকার, কয়টা বাজে? এত সকাল সকালে উঠে কী করবে? ঘুমাও, তোমার ভার্সিটি টাইমে আমি অ্যালার্ম দিয়ে রেখেছি। আমরাও তো বের হতে হবে বলে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন, চোখ বন্ধ করে নিলেন। ওনার কথা শুনে আরও লজ্জায় কুকড়ে গেলাম। দাদি এখনই বলেছিলেন, মায়া আর পুরা পবিত্র বন্ধনে আবদ্ধ হলে তাদের মধ্যে মায়া ভালোবাসা আপনি চলে আসে। দাদির কথা মনে করে মনে মনে হাসলাম।